হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেকচার 4 এর প্রথম টপিক থেকে শুরু করব। আমরা এর আগে লেকচার 3 পর্যন্ত শেষ করছিলাম। আজকে লেকচার 4টা হচ্ছে প্রোগ্রাম সংগঠনের উপর। আমরা প্রথম লেকচার ছিল কম্পিউটার সংগঠন, আজকে প্রোগ্রামিং এ ঢুকবো। সেজন্য প্রথম হচ্ছে প্রোগ্রাম সংগঠনটা আমাদেরকে বুঝতে হবে, আসলে প্রোগ্রামটা কিভাবে কাজ করে। আসলে প্রোগ্রাম সংগঠনটা কি? প্রোগ্রাম সংগঠন হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্রোগ্রামের 3টি অপরিহার্য অংশ থাকে। সেগুলো কি কি? দেখো, একটি প্রোগ্রামের অংশ হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। মানে একটা প্রোগ্রাম হইতে গেলে তোমাকে ইনপুট নিতে হবে, প্রসেস করতে হবে, এরপরে আউটপুট করতে হবে। তো প্রসেসিং এর জন্য ডাটা সংগ্রহ করে, ইনপুট কি করে প্রসেসিং এর জন্য, মানে প্রসেসিং এর জন্য ডাটাগুলো সংগ্রহ করবে, এরপর প্রসেসে কি ইনপুট ডাটা রূপান্তর করে, মানে যে ডাটাগুলো ইনপুট হিসেবে নিবে সেগুলোকে প্রসেস করে ডাটাতে রূপান্তর করবে। এরপর আউটপুট প্রক্রিয়াকরণে ফলাফল প্রদর্শন, এরপর হচ্ছে প্রসেস করা তথ্যটাকে ইউজারকে জানে। এরপর আসো আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো কি। একটা পরিপূর্ণ বা ভালো প্রোগ্রাম হতে গেলে কয়েকটি বৈশিষ্ট্য থাকবে। প্রোগ্রাম অবশ্যই সহজ ও সহজবোধ্য হইতে হবে, যাতে অন্য কোনো প্রোগ্রামার পরবর্তীতে আপডেট করতে পারে। আমি এমন একটা প্রোগ্রাম লিখলাম যেটা অন্য কোনো ইউজার কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, তা হবে না। সেই জন্য এটা সহজ ও বোধগম্য হইতে হবে, যাতে অন্য প্রোগ্রামার সহজে বুঝতে পারে। প্রোগ্রামটি রান করার জন্য সময় ও মেমোরি উন্নত হইতে হবে। তোমার যদি মেমোরি বা সময় ঠিক না থাকে তাহলে কি হবে না, প্রোগ্রামটা ভালো করে রান হবে না। প্রোগ্রাম সহজে সম্প্রসারণ, মানে প্রোগ্রাম করছো এটাকে এলাবোরেট করতে না পারলে তাও হবে না। এরপর হচ্ছে ডিবাগিং টেস্টিং করা সহজ হতে হবে। ডিবাগিং টেস্টিং মানে এটা ভুল বা কারেকশনের জন্য। ডিবাগিং করা মানে ভুল হয়ে যেতে পারে। এরপর টেস্টিং এ সফল হতে হবে, টেস্টিং করা সহজ হতে হবে। আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রাম করার পর অবশ্যই এটাকে টেস্ট করে দেখতে হবে। এরপর হচ্ছে প্রোগ্রাম সহজে রক্ষণাবেক্ষণ দিতে হবে, প্রোগ্রামটা কি করতে হবে, মেনটেন করা ইজি হইতে হবে। এরপর আসো প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ কি কি। একটা প্রোগ্রাম তৈরির মাধ্যমে আমরা সাধারণত নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়। তাই তাকে একটি প্রোগ্রাম তৈরি করার জন্য কতগুলো ধাপ অনুসরণ করলে সমস্যাটা সহজে কি করা যায়, ধাপগুলো আলোচনা করা। মানে একটা প্রোগ্রাম তুমি আসলে কোনটার পর একটা প্রোগ্রামিং করার জন্য কোন ধাপের পর কোন ধাপ করতে হবে সেটা একটু আলোচনা করি। সেটা হলো প্রথম ধাপ আসো প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। প্রথমে আমাদের যে প্রোগ্রামটা বা যে সমস্যাটা নিয়ে আমরা প্রোগ্রামটা নির্বাচন করব সেটা হচ্ছে প্রোগ্রামের সমস্যাটা নির্দিষ্ট, মানে যে সমস্যা নিয়ে আমরা প্রোগ্রামটা বানাবো প্রথম কাজ হচ্ছে সমস্যা নির্দিষ্ট। যেমন এখানে লেখা হয়েছে দেখো, সমস্যা এবং প্রয়োজনীয় সংজ্ঞা। এরপরে সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে, আসলে এই সমস্যাটা কেন হয়, এটার সলিউশনটা কি, এটা নিয়ে একটু বিস্তারিত বিশ্লেষণ করলে আমরা সফটওয়্যারে আসলে কি কি অন্তর্ভুক্ত করতে হবে, কি কি অন্তর্ভুক্ত করতে হবে না সেটা ইজিলি বুঝতে পারবো। এরপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। সমস্যা বিশ্লেষণের পরে আসতেছে এবার প্রোগ্রামটাকে আমাদের ডিজাইনের কাজে নামতে হবে। প্রোগ্রাম কোথায় কি লাগবে, মানে প্রথম ধাপে কি লাগবে, দ্বিতীয় ধাপে কি লাগবে, এগুলা ডিজাইন করতে হবে। এরপরে প্রোগ্রাম ডেভেলপ, মানে একটা প্রোগ্রাম একবার ডেভেলপ করার পর আমরা জানি এটা রিভিউ করে এটাকে কি করতে হবে, উন্নয়ন করতে হবে, মানে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, কোড লেখা, পরীক্ষা করা, এগুলো করতে হবে প্রোগ্রাম বাস। এবার হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট চেক করে দেখতে হবে, সফটওয়্যার স্থাপন বা চালু করা, মানে এটা করে চালু করতে। এরপর ডকুমেন্টেশন মানে হচ্ছে সফটওয়্যার বৈশিষ্ট্য বা ব্যবহার রেকর্ড, এটা কিভাবে কাজ করে এগুলা রেকর্ড করে মানুষকে বুঝাইতে হবে। নাহলে তোমার যে সফটওয়্যার বানায় সেটা হয়তো ইউজার বুঝবে না, এটা ডকুমেন্টেশনের মাধ্যমে মানুষকে বুঝাইতে হবে যে আসলে আমার সফটওয়্যারটা কি জন্য বানানো হয়েছে, এটা কিভাবে কাজ করবে, কোন ধাপে কিভাবে ইউজারে কিভাবে ইউজ করবে, এটার একটা ডকুমেন্টেশন করে মানুষের কাছে কি তুলে ধরতে হবে। এরপরের কাজ হচ্ছে এখন মানুষ ব্যবহার করা শুরু করবে, বিভিন্ন প্রবলেম আসবে, বাগ আসবে, এগুলো আমরা কি করব, প্রোগ্রামটা রক্ষণাবেক্ষণ করতে হবে, মানে কোথায় প্রবলেম হচ্ছে এটাকে ডেভেলপ করতে হবে, কোনো ভুল ত্রুটি থাকলে এগুলো সংশোধন করতে হবে, এটাই হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এগুলো ছিল একটা প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। এবার সমস্যা নির্দিষ্টকরণ, আমরা একটু ধাপগুলো একটু এলাবোরেট করি। সেটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণের জন্য আমাদের প্রথমে সমস্যার সংজ্ঞা, যেটা বলছি আমাদের কি সমস্যার উপর আমরা সফটওয়্যারটা নির্ণয় করব বা বানাবো সেটা নিয়ে একটু কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তবে সমস্যার বিষয় মানে সমস্যাটা মূল কি বিষয়ের উপর করা হচ্ছে এবং এটা সলিউশনটা কিভাবে করবে এগুলো দিতে হবে। এরপরে কি সমস্যার বিষয়বস্তু করার পর হচ্ছে কাঙ্ক্ষিত সমাধান, যেটা আমি শুরুতে বলছি, একটা সমস্যা নিব, ওটাকে রিসার্চ করবো কি সমস্যা হচ্ছে, এটাকে ভালোভাবে বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা হয়, এরপর এটার ফলাফলটা নিয়ে আলোচনা করতে হবে। এরপর হচ্ছে সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণের মধ্যে কি কি আসবে, আমরা প্রয়োজনীয় বিষয় জানতে হবে, প্রয়োজনীয় প্রোগ্রাম ডেভেলপমেন্টের জন্য কোন বিষয়গুলো প্রয়োজন চিহ্নিত করুন। এখানে কি কি প্রয়োজন লাগবে, মানে সমস্যাটা করার জন্য কি কি লাগবে, ডিজাইন পদ্ধতি কিরকম হবে, মানে এটা কোন ধরনের ডিজাইন কি কি লাগবে, আমাদেরকে এটা কি করতে হবে, মানে কোথায় কি রাখবো, অ্যাপস করলে বা প্রোগ্রাম করলে যেখানে কি করতে হবে, কালার কিরকম হবে, এগুলোর ডিজাইন কিরকম হবে, এটা আমাদেরকে মাথায় সেট করতে হবে বা ভিজুয়াল করতে হবে। এরপর হচ্ছে প্রোগ্রামিং ভাষা। কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা উচিত, মানে আমরা আমাদের কাছে এখন হিউজ অপশন বর্তমান জগতে, যে কোন ভাষা সলভ করে আমরা কোন ভাষা ব্যবহার করে প্রোগ্রামটা ইজিলি সলভ করতে পারি সেটা চিন্তা করতে হবে। এরপরে ইনপুট আর আউটপুট,
কোন ধরনের ইনপুট এবং আউটপুট প্রয়োজন তা নির্দিষ্ট করতে হবে। মানে একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের ইনপুট কি নিব, আউটপুট মানে ইউজাররা কি ইনপুট দিবে আর আমার আউটপুট হিসেবে কি আসবে সেটা চিহ্নিত করতে হবে। এরপর আসে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে হবে। আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট সম্বন্ধে পরবর্তী লেসনগুলোতে এরপরের লেসনে আছে, হ্যাঁ চতুর্থ লেসনে আছে অ্যালগোরিদম কি ফ্লোচার্ট, এখানে বিস্তারিত জানবো। এই ধাপে এসে আমরা কি করবো, একটা প্রোগ্রামের অ্যালগোরিদম, অ্যালগোরিদম হচ্ছে সমস্যা সমাধান, মানে আমি প্রথম ধাপে কি করবো, দ্বিতীয় ধাপে কি করবো, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, মানে ধাপগুলো বিশ্লেষণ করতে। এরপরে যখন এটাকে জ্যামিতিক চিত্রে ভিজুয়ালাইজ করা হবে, মানে সামনে কোন একটা চিত্রের মধ্যে উপস্থাপন করা হবে, সেটাকে বলা হয় ফ্লোচার্ট। আমি এখানে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট নিয়ে তেমন আলোচনা করতেছি না, কারণ আমাদের পরবর্তী লেসনে অ্যালগোরিদম আর ফ্লোচার্টের জন্য বিস্তারিত আলোচনা আছে, ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। আর এরপর হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের ধাপটিকে ফোকাস করা, মানে এরপরে প্রোগ্রাম করার পর আমাদের প্রোগ্রামটাকে ডেভেলপ করার জন্য, কারণ একটা প্রোগ্রাম মনে করবো যে কোনো সময় প্রোগ্রাম প্রথমে আসলে কিছু প্রবলেম ফেস করতে হয়, এটা আস্তে আস্তে কি হয় মানে ডেভেলপ করতে করতে প্রোগ্রাম গুলো সলভ করতে করতে সামনের দিকে এই জন্য প্রোগ্রাম উন্নয়ন করা উচিত এবং প্রোগ্রাম বাস্তবায়ন ডিবাগিং টেস্টিং এর মাধ্যমে সেটা বাস্তবায়ন এবং ডেভেলপ করবো, এটাকে আবার ডিবাগিং এন্ড টেস্টিং করে আমরা চেক করবো। এরপর হচ্ছে প্রোগ্রামের টেস্টিং কি ধরনের ভুল হতে পারে, আমরা যখন প্রোগ্রাম টেস্ট করতে যাব অনেকগুলো ভুল থাকতে পারে, সেটাকে একটা বলা হয় ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল, আর একটা বলা হয় রান টাইম ভুল বলা হয়। এগুলা ব্যাকরণ ভুল এখানে বললেও বুঝবে না, আমি সামনে দেখাই কি কি ভুল। দেখো সিনট্যাক্স বা ব্যাকরণগত ভুল কোনটাকে বলা হয়, বলে প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামিং ভাষায় ব্যাকরণগত যেসব ভুল থাকে সেগুলোকে সিনট্যাক্স ভুল বলা হয়। আমি এখানে দিচ্ছি যেমন বানান ভুল, ব্র্যাকেট ঠিক মতো না দেওয়া, বানানে ভুল করা, কমা না দেওয়া, কোনো চলকের মান না জানানো প্রভৃতি। এগুলো হয়তো একটু স্পষ্ট হবে, যখন আমরা প্রোগ্রামিং এ ঢুকবো তখন বুঝবা আসলে কত ধরনের ভুল হতে পারে। সেখানে এরকম দাড়ি কমার ভুল, এগুলোকে বলা হয় ব্যাকরণগত ভুল। এরপরে কৌশল, কারণ সিনট্যাক্স ভুল অনুবাদ প্রোগ্রাম ভুলের বার্তা ছাপায় এই ভুল। দ্বিতীয়ত হচ্ছে কোনো চলকের মান না দেওয়া, এইসব ভুল কি করে সংশোধন করা একদম ইজি, এটা মাথায় রাখবা। সিনট্যাক্স ভুল বা ব্যাকরণ ভুল একদম সহজে সলভ করা যায়, কারণ সিনট্যাক্স ভুল হলে অনুবাদ প্রোগ্রামে ভুলের বার্তা দেয়, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ ইত্যাদি। এরপরে হচ্ছে লজিক্যাল ভুল বা যৌক্তিক ভুলগুলা কি। দেখো প্রোগ্রাম বা লজিক্যাল ভুলের ক্ষেত্রে প্রোগ্রাম বা লজিক্যাল ভুল সাধারণত সমস্যা ঠিক মতো না বোঝার জন্য এই ভুল হয়, যেমন এ গ্রেটার দেন লেস দেন বি, এই যে লজিক্যাল ভুল মানে বড় ছোট এগুলো আমরা জানি লজিক্যালি, এগুলোর যদি ভুল থাকে এটাকে বলা হয় প্রোগ্রামের লজিক্যাল ভুল বলা হয়। ঠিক আছে, এরপর আসো রান টাইম বা এক্সিকিউশন টাইম ভুল বলা হয়। রান টাইম ভুল প্রোগ্রামে এক্সিকিউশনের সময় ঘটে, যেমন শূন্য দিয়ে ভাগ করা বা ঋণাত্মক সংখ্যার বর্গমূল লগারিদম, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের সময় অপর্যাপ্ত মেমোরি থাকা, প্রোগ্রাম অনুবাদ করার সময় এই ধরনের ভুলগুলো নির্ণয় করতে পারে না। এই ধরনের ভুল সম্মিলিত প্রোগ্রাম রান করবে কিন্তু প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে পারে। রান টাইম ভুল নির্ণয় এবং সংশোধন করা কঠিন। তো আমরা জানি ব্যাকরণগত ভুলটা একটু ইজি, কিন্তু রান টাইম ভুল বা সংশোধন করা ভুল হচ্ছে একটু কঠিন। যৌক্তিক ভুল এক ধরনের রান টাইম ভুল, কারণ এই ধরনের ভুলগুলো কম্পাইলে নির্ণয় করতে না পারে বা ডিবাগিং এর মাধ্যমে নির্ণয় করা যায়। এরপর আসো ডিবাগিং কি। আমরা অনেকক্ষণ ধরে বলতেছি ডিবাগিং ডিবাগিং, ডিবাগিংটা হচ্ছে আসলে আমরা প্রোগ্রাম যখন টেস্টিং এর ক্ষেত্রে প্রোগ্রাম বিভিন্ন ভুল সম্পর্কে জানি, প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে সেই ভুলকে বলা হয় বাগ। এই উক্ত ভুল বা বাগকে সমাধান করা হয় হচ্ছে ডিবাগ, মানে ভুলটাকে সমাধান করাটা হচ্ছে ডিবাগ, অর্থাৎ প্রোগ্রামের ভুল খুঁজে বের করে তার সমাধান করার পদ্ধতিকে বলা হয় ডিবাগ। এক্ষেত্রে ডিবাগিং এর মাধ্যমে আমরা সিনট্যাক্স এরর সমাধান সহজ, কিন্তু লজিক্যাল এরর বা রান টাইম এরর সমাধান করা তুলনামূলক কঠিন হয়ে যায়। 1945 সালে মার্ক ওয়ান কম্পিউটার ভেতরে প্রথম পোকাটোকে বাসাবন্ধ করে এই কার্যকর হয়ে যায়, তখন থেকে আসলে এই কথাটির উৎপত্তি হয়, মানে ডিবাগিং কথাটির উৎপত্তি হয়। এরপরে ডকুমেন্টেশন সেকশনটা হচ্ছে প্রোগ্রামের ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের কথা ভেবে প্রোগ্রাম বিভিন্ন অংশের বিবরণ কমেন্ট হিসেবে লিখে রাখতে হবে। মানে আমরা পাশে এগুলো আমরা করার সময় দেখবো, কোনো আমরা ওই জায়গায় অঙ্ক করতাম ছোটবেলা, অঙ্ক করার সময় আমরা পাশে গিয়ে রাখতাম এই যে সাইন নোট দিয়ে রাখতাম, আর গুণন করা হলো, -1 দ্বারা গুণ করা হলো, যোগ করা হলো, বিয়োগ করা হলো, এটাকে বলা হয় আসলে ডকুমেন্টেশন। এরপর আসো প্রোগ্রাম ডকুমেন্টেশনের মূল উপাদানগুলো কি কি। একটা প্রোগ্রাম ডকুমেন্টেশনের জন্য সাধারণত প্রোগ্রামকে বর্ণনা করতে হবে এবং অ্যালগোরিদম বা ফ্লোচার্টে কি করতে হবে, বর্ণনা করার পর আস্তে আস্তে অ্যালগোরিদম বা ফ্লোচার্টে নিতে হবে, এরপরে লিখিত প্রোগ্রাম মানে কোড লিখতে হবে, এরপর নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা, আমাদের কি কি কাজ করতে হবে সেটা একটা তালিকা করতে হবে, এরপরে শেষে আসবে কি ফলাফল, মানে প্রোগ্রামের আউটপুট বা ফলাফল। এরপর আসে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এখন সর্বশেষ যে ধাপ থাকে সেটা হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা একটা প্রোগ্রাম বানাইলাম, সেটা হয়তো ভালো কাজও করতে পারে, ভালো কাজ না করতে পারে, কোনো বাগ থাকতে পারে, আমাদেরকে এগুলো ধাপে ধাপে এগুলো কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ফেলতে হবে, যদি কোনো নতুন ফিচার আনার দরকার নতুন ফিচার আনতে হবে,
কর্মদক্ষতা বৃদ্ধি মানে এটাকে আরো স্পিড টেস্ট বা আরো কাজ বাড়ানোর চেষ্টা করতে হবে, কোনো ভুল থাকলে সেটা কি করতে হবে, সংশোধন করতে হবে। আমরা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই কয়েকটা কাজ আমাদেরকে কি মনোযোগ দিয়ে করতে হবে। এরপরে এমসিকিউ ডাইজেস্ট। এমসিকিউ ডাইজেস্ট হচ্ছে প্রোগ্রামের গঠন রীতিকে বলা হয় প্রোগ্রামের সংগঠন। আমরা বলছি ফলাফল লাভের আসে কোনো কম্পিউটার যেসব ডেটা নির্দেশ দেওয়া হয় সেটাকে বলা হয় আমরা ইনপুট। এরপরে যে কাজটা ইনপুট নিয়ে যে কাজটা করা হয়, যেমন নির্দেশ অনুযায়ী ডেটাকে প্রক্রিয়াকরণের পদ্ধতি হলো কি প্রসেসিং। কোন প্রোগ্রামের যাবতীয় অংশ বৈশিষ্ট্য হলো গুণাবলী সম্পন্ন প্রোগ্রাম হলো আদর্শ প্রোগ্রাম। সাধারণত একটা আদর্শ প্রোগ্রাম বৈশিষ্ট্য থাকতে হয় কয়টি, 5টি। আমরা আলোচনা করছি। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা সংশোধন পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। আর প্রোগ্রাম তৈরির ডিজাইন ধাপের পরবর্তী ধাপ হলো ডিজাইনের পরবর্তী কাজে হচ্ছে প্রোগ্রাম কোডিং করা। আর কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগস, মানে কম্পিউটারে যে ভুল থাকে সেটা আমরা বলছি অলরেডি, যে ভুল ত্রুটি থাকে সেটাকে বলা হয় বাগস। ধন্যবাদ সবাইকে। আজকের মতো লেকচার এতটুকুই। আমাদের চতুর্থ লেকচারও শেষ, এখানেও আর তেমন কিছু না। আসলে লেকচার 3 আর 4 একদম ছোট এবং সহজ জিনিস ছিল, এগুলো তোমরা থিওরিটিক্যাল ভালো করে পড়লে বুঝতে পারবা। তারপরে আমি চেষ্টা করছি ভিজুয়ালাইজেশন করে তোমাদেরকে কিছু গ্রাফ আকারে প্রদর্শন করার জন্য, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। ধন্যবাদ। আমাদের এরপরের লেকচার, গুরুত্বপূর্ণ একটা লেকচার শুরু হবে, সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ধন্যবাদ সবাই, সাথে থাকার জন্য।